আলিপুর গ্রামে বাস করত আকবর আলী নামে এক মধ্যবিত্ত সৎ কৃষক। সে ছিল খুবই ধার্মিক এবং ন্যায়পরায়ণ সত্যবাদী। তার পরিবারে ছিল সে, তার স্ত্রী এবং আবু সাইদ নামে এক ছেলে। আবু সাইদ ওই গ্রামের বৈদারাপাট আলিয়া মাদ্রাসায় ১০ম শ্রেণীতে অধ্যয়নরত। সে ছিল খুবই মেধাবী এবং ন্যায়পরায়ণ সত্যবাদী বালক। প্রতি ক্লাসে সে প্রথম স্থান অর্জন করত। ওই একই মাদ্রাসায় ১০ম শ্রেণীতে রফিক নামে একজন ছাত্র পড়ত। সে ঠিকমতো পড়াশোনা করত না। সে সব সময় বড়াই করত, কারণ তার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একদিন ক্লাসের মধ্যে শিক্ষক এক এক করে সবাইকে বড় হয়ে কে কি হবে তা নিয়ে প্রশ্ন করছিল। যখন স্যার রফিককে প্রশ্ন করল, বাবা রফিক, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? আমি বড় হইয়া একজন সরকারি কর্মকর্তা হইতে চাই স্যার। বাবা রফিক, তার জন্য তো তোমাকে বেশি বেশি মেধা খাটিয়ে পড়াশোনা করতে হবে বাবা, তা না হলে যে তোমার স্বপ্ন পূরণ হবে না বাবা। স্যার, আপনি হয়তো ভুলে যাইতাছেন, আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমার দাদার কোটা দিয়েই আমার চাকরি হইয়া যাইব, দেখা লইয়েন। স্যার আর কোনো কথা না বাড়িয়ে একই প্রশ্ন আবু সাইদকে করলেন। বাবা আবু সাইদ, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? স্যার, মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন এবং যোগ্যতার দিক থেকে যে চাকরির যোগ্য আমি হব, আপনাদের দোয়ায় সেই চাকরি আমি করতে চাই স্যার, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো বাবা। আমি দোয়া করছি আল্লাহ তোমাকে অনেক বড় করুন। এভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে গেল। আবু সাইদ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরির জন্য আবেদন করতে শুরু করলো। অপরদিকে রফিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি পাশ করে সবেমাত্র সেও আবেদন করা শুরু করেছে। হঠাৎ করে সরকারি একটি অধিদপ্তরে অফিস সহকারী পর্যায়ে সার্কুলার দিয়েছে। সেখানে আবু সাইদ এবং রফিক দুজনেই আবেদন করেছে। আবেদনের দিন দুজনের সেই অফিসে গিয়ে দেখা হলো। আসসালামু আলাইকুম ভাই রফিক, কেমন আছো ভাই? অনেকদিন পরে দেখা, হঠাৎ এখানে কেন? ওয়ালাইকুম আসসালাম, আরে ভালোই আছি ভাই। আরে এখানে তো আমি চাকরির জন্য আবেদন করেছি। তুমি তো জানোই আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, আর আমার চাকরি 80% তো হয়েই আছে, কারণ এখানে আমার একজন দুঃসম্পর্কের মামা চাকরি করেন। তা ভাই তুমি কি জন্য এসেছো? আমিও চাকরির সার্কুলার দেখে সিভি জমা দিতে এসেছি ভাই। এসব কথা বলতে বলতে দুজনেরই একসাথে ভিতরে ডাক পড়ল। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কাম ইন, সিট ডাউন প্লিজ। আপনাদের পেপারসগুলো দেখান। তারা দুজনেই তাদের পেপারস দেখালো। অফিসার তাদের পেপারস দেখে বলে উঠল, আপনাদের মধ্যে রফিক কে? আমি স্যার, আমার নাম মোহাম্মদ রফিক। জনাব রফিক, আপনার দাদা কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? জি স্যার, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। হ্যাঁ, আপনার চেয়ে সাইদ সাহেবের রেজাল্ট অনেক ভালো, কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো নয়। আমাদের এই জবটার ক্ষেত্রে সাইদ সাহেবের মতো মেধাবী একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন। কিন্তু যেহেতু আপনি মুক্তিযোদ্ধার নাতির কোটায় চাকরির আবেদন করেছেন, তাই মেধায় সাইদ সাহেব এগিয়ে থাকলেও চাকরিটা আমরা আপনাকেই দিচ্ছি। জনাব সাইদ, আমাদেরকে ক্ষমা করবেন, আপনার জন্য আমাদের কিছুই করার নেই। আপনি এখন আসতে পারেন। কেন স্যার, কেন? এদেশে কি মেধার কোনো মূল্য নেই স্যার? আমার বাবা একজন কৃষক, তাই বলে কি আমার চাকরি হবে না? তার বাবা দাদা যেমন দেশের জন্য যুদ্ধ করেছে, আমার বাবা দাদাও কি দেশের জন্য কষ্ট করছে না স্যার?
নিজেরা না খেয়ে কষ্ট করে কি আমাদের মতো মেধাবী তরুণদের এই দেশের জন্য উপহার দিচ্ছে না? তাহলে কেন এই নিয়ম? হাজার হাজার ছাত্রদের মেধাবী হওয়াই কি তাদের অপরাধ? তাদের এই মেধার কি কোনো মূল্য নেই স্যার? এরপরে আবু সাইদ সহ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সমাজ গোটা দেশব্যাপী গড়ে তুলল এক দুর্বার আন্দোলন। পুলিশ ও হায়নাদের আক্রমণে শাহাদাত বরণ করে দেশের মেধাবী ছাত্ররা। শহীদ হন আবু সাইদ সহ অনেক মেধাবী ছাত্ররা। আমরা বিশ্বাস করি শহীদের এই রক্তের প্রতিদান হিসেবে এক সোনালী ভোরের দেখা পাবে এদেশের মানুষ। ছোটবেলার বাবা মাকে হারানো এতিম ছেলে আবু বক্কর পেটের দায়ে একটা চায়ের দোকানে কাজ করত। একদিন ভুল করে আবু বক্করের হাত থেকে একটি চায়ের কাপ পড়ে যায়। সাথে সাথেই দোকানের মালিক এসে আবু বক্করকে অনেক বেশি কথা বলতে শুরু করে। এই পোলা, অকর্মার জানি কোন জায়গার, আমার ঘরে এসে উঠে পড়ছো। এই, তুই যে কাপটা ভাঙলি এর দাম দিতে পারবি? বদমাস পোলা জানি। আমার ভুল হয়ে গেছে কাকা, আমাকে ক্ষমা করুন, এরপর থেকে আর এমনটা হবে না। ভুল কিসের, ভুল কিসের? হ্যাঁ, আজই আমার দোকান থেকে বের হয়ে যাবি। তোর মতো কাজের লোক আমার লাগবে না। আমারে মাফ করে দেন কাকা, এমনটা বলবেন না কাকা, আমার যে এই দুনিয়ায় কেউ নাই। আপনার এখানে কাজ করে তাও দুবেলা দুমুঠো খেতে পারি। আপনি আমারে মাফ করে দেন কাকা, আর এমনটা হবে না। তোর কোনো ক্ষমা নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। দূর হ চোখের সামনে থেকে। এই কয়দিনের কাজের টাকা দিচ্ছি, এই নিয়ে দূর হ বেটা। ঠিক আছে কাকা, এত করে বলেও যখন আপনি আমাকে কাজে রাখবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি একদিন আমি আপনাকে সফল হয়ে দেখিয়ে দেব কাকা, মনে রাখবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। হুম, একটা কাপ ঠিক করে ধরতে পারিস না, তুই আবার সফল হবি? যা যা, দূর হ আমার সামনে থেকে। আবু বক্কর মন খারাপ করে দোকান থেকে বের হয়ে যায় আর ভাবতে থাকে কি করে সে সফল হবে। ছোটবেলায় বাবা বলেছিল, ছোট হোক তবে যে কোনো কাজ একটা পদক্ষেপই সাফল্যের প্রথম সিঁড়ি। আর সৎ পথে থাকলে আল্লাহ সব সময় তার বান্দার সাথে থাকে। ভাবতে ভাবতে আবু বক্কর বাজারের দিকে চলল। ফল লাগবে নি কারো? ফল, টাটকা টাটকা আম, টাটকা টাটকা কাঁঠাল, লিচু, পেয়ারা। লিচু কত করে কাকা? মাত্র 100 টাকা কেজি। ওরে বাবা, এ তো অনেক দাম, আমার কাছে তো এত টাকা নেই কাকা। কাঁঠাল মাত্র 50 টাকা। ওরে বাবা, এও তো অনেক দাম। আর কাঁঠাল তো একটা কিনলেই আমার সব টাকা শেষ, তাতে বেশি লাভও করতে পারবো না। কি যে করি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। কি এত ভাবতাছো? তুমি বরং আম নিয়ে যাও, 20 টাকা 1 কেজি, অনেক ভালো আম। 3 কেজি 50 টাকা দেওয়া যাবে না কাকা? আমার কাছে 50 টাকাই আছে। কিন্তু তাতে যে আমার কেনা দাম পড়ে যায়। আমি গরিব মানুষ কাকা, দেখুন না, যদি 50 টাকায় 3 কেজি দেওয়া যায় তাহলে আমার জন্য খুব উপকার হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ কাকা। এটা কি বললে আবার? এটার মানে বুঝলেন না কাকা? না বাবা, মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। এটা জানতে পড়ালেখা জানা লাগে না কাকা। আমরা বাংলায় বলি ধন্যবাদ, আর আরবিতে বলি জাযাকাল্লাহ খাইর। এবার বুঝলে তো কাকা? তুমি অনেক কিছু জানো, তোমার কাছ থেকে আজ অনেক কিছু শিখতে পারলাম। জি কাকা, ইনশাআল্লাহ, দোয়া করবেন। এরপর আবু বক্কর বাজারে গিয়ে একটি ছাউনিটা নিয়ে আম বিক্রি করতে শুরু করে দেয়। আম নিয়ে যান, আম, টাটকা টাটকা আম, মাত্র 25 টাকা কেজি। আম নিয়ে যান, আম, তাজা তাজা আম। কেজি কত আমের? মাত্র 25 টাকা কেজি। আমারে 1 কেজি দাও তো। এক্ষুনি দিচ্ছি কাকা।
এভাবে দিনের শেষে আবু বক্করের সব আম বিক্রি হয়ে যায়। বেশ ভালো লাভও হয় আবু বক্করের। আলহামদুলিল্লাহ। পরের দিন আবু বক্কর আরো বেশি করে আম কিনলো আর আবার বাজারে গিয়ে বিক্রি করা শুরু করে দেয়। এভাবেই দিন কেটে যাচ্ছিল আবু বক্করের। আমার বেচাকেনা অনেক ভালোই হচ্ছে। এখন এই লাভের টাকা দিয়ে একটা দোকান দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু কিসের দোকান দেওয়া যায়? পেয়েছি, একটা মুদি দোকান দেওয়া যায়। চাল, ডাল, আলু, পেঁয়াজ এগুলোতে মোটামুটি অল্প লাভ হলেও এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়। এরপর আবু বক্করের যেমন ভাবনা তেমন কাজ। এই চাল, ডাল, আলু, পেঁয়াজ লাগলে নিয়ে যান, নিয়ে যান। এভাবেই চলছিল দিনকাল। আবু বক্কর না? হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি। ছেলেটাকে আমি না বুঝে কতই না গালমন্দ করেছি। আজ ছেলেটা ঠিকই সফল হয়ে দেখিয়েছে। ও কাকা, দূরে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। আমাকে তুমি মাফ করে দিও বাবা। সেদিনের জন্য আমি সত্যিই লজ্জিত। সি সি কাকা, এ কি বলছেন আপনি? আপনার জন্যই তো আজ আমার এই অবস্থানে আসা। আপনি এমন করে বলবেন না।